আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা চেয়ে ৫০টিরও বেশি দেশ যোগাযোগ করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হেসেট এ তথ্য জানিয়েছেন। এবিসি নিউজকে কেভিন হেসেট জানান, এই দেশগুলো বুঝতে পারছে যে শুল্কের বোঝা মূলত তাদেরই উপর পড়ছে, যদিও এর ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তারা বড় কোনো মূল্যস্ফীতির মুখোমুখি হবেন না। ট্রাম্প বিশ্বজুড়ে আকস্মিকভাবে শুল্ক আরোপ করায় অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয়। তবুও রিপাবলিকান প্রেসিডেন্ট অনড় অবস্থান থেকে জানিয়েছেন তার নীতিতে কোনো পরিবর্তন আসবে না। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর বাড়তি শুল্ক কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া মার্কিন বাণিজ্য দপ্তরে চিঠি দেবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এই দুটি চিঠি ৪৮ ঘন্টার মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া বাংলাদেশেও যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর বিদ্যমান শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ে চিন্তা করছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে। এই নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয় সচিবালয়ে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ীদের এগুলির সম্মুখীন না হয়। পরিকল্পনা ও বাণিজ্য উপদেষ্টা বলেন, পুনর্মূল্যায়ন করা হবে মার্কিন পণ্যের উপর বিদ্যমান শুল্ক। যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরো বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। আমাদের ট্যারিফ রিলেটেড মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। ব্যবসায়ীরা বলেন, শুল্ক আরোপের পর সরকারের গৃহীত পদক্ষেপে তারা সন্তুষ্ট। বিজনেস কমিউনিটির সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেখানে আমরা সকলে একই সমতলে আছি। গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, এটা ঠিক তা না। আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউএসটিআর বরাবর শুল্ক পুনর্মূল্যায়নের বিষয়ে দুইটি চিঠি দেওয়া হবে। দুইটা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। সব ক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ দেখা হবে বলেও জানান তিনি। কি ধরনের ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। মার্চে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, ছাড়িয়েছে $৩.৫ বিলিয়ন। বিশ্লেষকদের মতে ঈদ উৎসব এবং হুন্ডির প্রবণতা কমায় বেড়েছে রেমিটেন্স। এটিকে মাসে $৪-৫ বিলিয়ন উন্নীত করা সম্ভব বলেও মনে করেন তারা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। মার্চ মাসে রেমিট্যান্স এসেছে $৩২৯ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০,০০০ কোটি টাকা। এর আগে একক মাস হিসাবে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। বিশ্লেষকদের মতে ঈদুল ফিতরকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, পাশাপাশি হুন্ডির প্রভাব কমায় ও ব্যাংকে ডলারের ভালো দাম পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। পুজো ঈদ সময় কিন্তু এই বাড়ে রেমিটেন্স, কিন্তু পাশাপাশি একটি কাজ দেখা যাচ্ছে দৃশ্যমান, সেটি হচ্ছে যে মানে আমাদের লিগ্যাল চ্যানেলে যেটা যে হুন্ডির এটা একটু কমছে এবং সেটা সবাই এখন প্রপার চ্যানেলেই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। হুন্ডি পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেলে ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হলে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। এই অর্থ আরও বেশি হতে পারে এবং $৪-৫ বিলিয়ন আসাটা তেমন কোনো অস্বাভাবিক কিছু হবে না যদি আমরা এই ফর্মাল চ্যানেলকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। আমরা একটা রেমিট্যান্স এজেন্ট তৈরি করতে পারি কিনা, ওইখানে যারা বসবাসকারী তাদের মধ্যে একজন এজেন্ট তৈরি করি, তাদের কিছুটা হয়তো ইনসেন্টিভ দিতে পারি আমরা, তারাই নিজেদের উদ্যোগে রেমিট্যান্সগুলো কালেক্ট করে এনে
এই অর্থটা পাঠাতে পারেন। ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধার্থে বিভিন্ন দেশে রেমিট্যান্স এজেন্ট নিয়োগ করা যেতে পারে বলেও মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ২,২৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১,৫১২ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ২,৭২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০,১২৮ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ২৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৩,৫৩৩ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,০৯৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৪৫ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ২,৮৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭২,৫২২ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১,১২৫ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমানতের বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। সঞ্চয়ী হিসাবে ৫০,০০০ টাকা নিচে থাকলে কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না। তবে ৫০,০০০ থেকে ৫ লাখ টাকার নিচে ০.৫০%, ৫ লাখ থেকে ২৫ লাখ টাকার নিচে ১%, ২৫ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসাবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত ২% হারে সুদ বা মুনাফা দেয়। অন্যদিকে মেয়াদী আমানত তথা এফডিআরে ৬ মাস এবং ১ বছর মেয়াদী আমানতে ৬.৫% থেকে ১০%, ২ বা ৩ বছর মেয়াদী এফডিআরে ভালো ব্যাংকগুলো ৭.২৫ থেকে ৭.৭৫% পর্যন্ত সুদ দেয়। তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন ১০ থেকে ১২% পর্যন্ত সুদ দিচ্ছে। পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল। ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন ব্যাংকগুলো এখন গ্রাহকের কাছ থেকে ১২ থেকে ১৪% পর্যন্ত সুদ নিচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে ১৪% পর্যন্ত। তবে হাউস লোনে সুদ কিছুটা কম। ব্যাংকগুলো হাউস লোন দিচ্ছে ১১ থেকে ১৩% সুদে। এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে, আর পার্সোনাল লোন, কার লোন ও হাউস লোনে ব্যাংকগুলো কমপক্ষে ০.৫৭৫% বা সর্বোচ্চ ১৭,২৫০ টাকা প্রসেসিং ফি আদায় করছে। দর্শক, এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ, ফি ও ওয়েবার বিষয়ক কিছু তথ্য। দেশের ব্যাংকগুলোর ইস্যু করা ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই, তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে। ক্লাসিক ক্রেডিট কার্ডে ঘোষিত সুদ হার ২৫%, বাৎসরিক ন্যূনতম ফি ১,৫০০ টাকা, তবে ইবিএল ১,৭২৫ টাকা আদায় করে। ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম ২০০ টাকা অথবা মোট অ্যাডভান্সের ২%। এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে। একইভাবে ইবিএল ন্যূনতম ২৩০ টাকা অথবা মোট অ্যাডভান্সের ২.৩০%। ব্র্যাক ব্যাংক ন্যূনতম ২০০ টাকা অথবা অ্যাডভান্স ক্যাশের ৩% আদায় করে। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্যাশ অ্যাডভান্সের উত্তোলনকৃত অর্থের ২.৫০% নিয়ে থাকে। এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এমটিবি ৬০০, ইবিএল ৮০৫, ব্র্যাক ব্যাংক ৫০০ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডে ফি ৪৫০ টাকা। ক্রেডিট কার্ডের ফি মৌকুফ পাওয়ারও সুযোগ রয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো নানা রকম অফার বা কার্ড ব্যবহারের উপরও নির্ভর করে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক ১,৫০০ টাকা ফি মৌকুফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয়। ইস্টার্ন ব্যাংক ক্লাসিক ক্রেডিট কার্ডে বার্ষিক ১,৭২৫ টাকা ফি মৌকুফের জন্য বছরে কমপক্ষে ২৪টি লেনদেন করতে হয়। ব্র্যাক ব্যাংকের ১,৫০০ টাকা ফি মৌকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডের প্রথম ২ জন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এই বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে।
ভার্চুয়াল জগতে বেশ কটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয়। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে ৭৬,৮৯২ মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন $১,৫২৬ বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম, এটির দাম $১,৫৪৪ মার্কিন ডলার। ইথেরিয়ামের বাজার মূলধন $১৮৬ বিলিয়ন। টেথার আছেন তৃতীয় অবস্থানে, বাজার মূলধন $১৪৪ বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক্সআরপির বাজার মূলধন $১০৪ বিলিয়ন, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম, বাইন্যান্সের বাজার মূলধন $৭৮ বিলিয়ন। দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের তৈরি পোশাক শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে আমরা কথা বলবো মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সারের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।